নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মেরে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা পাঠিয়েছে স্নেহা কর পূর্বস্থলী থেকে। আশা করছি ঘটনাটি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ঘোষমিরা314@gmail.com-এ। আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর তোমরা কিন্তু ভিডিও দেখছো বাট লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না। 300 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবারই বাকি, প্লিজ করে দাও। তো আর বেশি দেরি না করে কথা না বাড়িয়ে ওয়ান্স এগেইন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোষ মিয়ারে। ঘটনা শুরু করছি স্নেহার ভাষায়। নমস্কার নিকিতা, আমি স্নেহা কর, বাড়ি পূর্বস্থলী। আমার ঘোষ মিরার পরিবারের সকল শ্রোতাকে অনেক অনেক ভালোবাসা। তোমার চ্যানেল আরও বড় হোক। আজ আমি তোমাদের সাথে বা তোমার সাথে যেই ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু বেশ অলৌকিক। প্লিজ আমার ঘটনাটা সবাইকে বলো। ঘটনাটা আমার পিসির বাড়ির কাছের ঘটনা। আমি বাড়ির একটাই মেয়ে এবং আমার দুই পিসি, একমাত্র ভাইয়ের মেয়ে হওয়ায় আমি সবার কাছে খুব আদুরে। প্রায়শই ছুটি কাটাতে পিসির বাড়ি চলে যেতাম। আমার পিসি বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা পরিত্যক্ত মন্দির ছিল, বেশ অনেকটা দূর বলতে খানিকটা দূর। তো সেখানে আমার দিনে ঘুরতে গেলেও রাতে যাওয়া ওখানে একদমই বারণ ছিল। রাতে কাউকে ওখানে যেতে দেওয়া হতো না, বারণ করা হতো আর কি। সেরকমই এক পুজোর ছুটিতে পিসি বাড়ি ঘুরতে যাই আর পুরো দিন পিসির ছেলে মেয়েদের সাথে ঘুরে ঘুরে বেড়াতাম। কিভাবে যেন দিন কেটে যেত বুঝতে পারতাম না। কিন্তু আমার ছোট থেকে এইসব জিনিসে খুব কৌতূহল, মানে যেটাই আমাকে বারণ করবে সেটাই করতে হবে, যেখানেই যেটা বারণ করবে সেখানেই যেতে হবে। এই কৌতূহলটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল। তো সেরকমই একটা নিষিদ্ধ জায়গা আমার পিসির বাড়ির কাছে আছে, অর্থাৎ ওখানে যাওয়ার বারণ করা হতো দিনের বেলা। কেউ গেলেও মানে সন্ধ্যের পর থেকে ওখানে সবাইকে যেতে বারণ করা হতো। কিন্তু আমার যে ওই কৌতূহল, যেখানে বারণ করবে সেখানেই আমাকে যেতে হবে। তো সেরকমই পিসির বাড়ি ছুটিতে গিয়ে আমার পিসির ছেলের সাথে প্ল্যান করি ওখানে যাব। পিসির ছেলে আর আমি সমবয়সী। ও প্রথমে একটু বারণ করছিল, কিন্তু অনেকবার করে বলার পর ও মেনে নেয়, কিন্তু একটা শর্ত দেয়। ওই পরিত্যক্ত মন্দিরটার সামনেই থাকবে, মানে ভিতরে যাবে না, একদম উঠবে না ওপরটা আর কি। আমারও কোনো উপায় নেই, আমাকে মেনে নিতেই হলো, নইলে ও সত্যিই যাবে না। এবার কেন ওখানে যাওয়াটা বারণ সেই ঘটনাটা তোমাদেরকে বলি। লোকেদের মুখে যেটা শোনা যায় আর কি, ওখানকার হাওয়াটা নাকি খুব খারাপ। যারা ওই মন্দিরটায় অর্থাৎ ওই পরিত্যক্ত মন্দির চত্বরটায় যেত তারাই নাকি অসুস্থ হয়ে পড়ত। মানে কিভাবে যেন হঠাৎ করে জ্বর, সর্দি, কাশি, বমি, পেট খারাপ এইসব যেন লেগেই থাকতো ওখানটায় যদি যেত কেউ। ওটা যে আসলে কোনো ভগবানের মন্দির সেটাও সঠিকভাবে কেউ জানতো না। মানে শুধু এই মন্দিরের আদলটা দেখে, যে বানানোর যে স্ট্রাকচারটা দেখে, সেটা দেখেই বোঝা যায় যে ওটার কোনো মন্দির ছিল। ওটা যে কোন ভগবানের মন্দির ছিল সেটাও কেউ জানতো না। কী কারণে যে এটা এরকম পরিত্যক্ত অবস্থা সেটাও কেউ জানতো না। কারণ ওখানকার বেশিরভাগ মানুষই স্থানীয় না, বিভিন্ন জায়গা থেকে উঠে উঠে এসেছে। মাঝরাতের দিকে ওই মন্দিরটার দিকে থেকে নাকি ঘুমুর আর কান্নার আওয়াজ ভেসে আসে। অন্ধকার হওয়ার পর কোনো ব্যক্তি ওখানে গেলে নাকি তাদের সাথে কিছু আশ্চর্য কিছু হয়, ভয়ানক কিছু হয় আর কি। আর তারা এই আশ্চর্য ব্যাপারটা তারা পরিষ্কার বুঝতে পারত, কিন্তু মন্দিরে এসে যে এরকম ভয়ানক কিছু হতে পারে সেটা কেউই বুঝতে পারতো না। কী কারণে যেরকম ভয়ানক কিছু হয় সেটা কেউই বুঝতে পারতো না, এমনকি মন্দিরে আদৌ ওখানে কোনো ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল নাকি সেটাও কেউ জানতো না। যেটা বললাম আর কি, ওখানে কেউ স্থানীয় বাসিন্দা না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন উঠে এসেছে। তো লোকমুখে যে খুব একটা প্রচলিত কী কারণে এরকম হয়েছে সেটাও মানে জানা যায়নি আর কি। এইসব কারণেই পিসির বাড়ি গিয়ে ঘুরতে যদি মানে যেতাম, তো যখনই আমি ওখানে যাওয়ার কথা বললাম পিসিরা বারবার মানা করতো, বারণ করতো, বিভিন্ন রকম আর কি কথা প্রচলিত ছিল। তো এবার আমি প্ল্যান করেই গিয়েছিলাম, না বলেই বেরিয়ে যাব। তো পিসির বাড়িতে ঘুরতে যাচ্ছি বলে যখন আমরা বেরোই পিসির ছেলে মেয়েরা, সেদিন আর পিসির মেয়েকে নিয়ে যায়নি। ওকে কি একটা যেন বলে ওকে বাড়িতে মানে পিসির সাথে কি ছিল। আমরা বেরোলাম, আমি আর আমার পিসির ছেলে, আমরা বেরিয়ে পড়ি দুজন। রাস্তা থেকে 2 মিনিট ভিতর দিকে হেঁটে গেলেই মন্দিরটা আছে। দুজন আমরা ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে মন্দিরের দিকে গেলাম। সত্যিই পরিবেশটা কেমন যেন থমথমে।
রাস্তা থেকে মাত্র 2 মিনিট হেঁটে ভিতরে, বেশি ভিতরেও না, তাও যে এরকম একটা পরিবেশ হতে পারে সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর ওইটুকু যে আসলাম, একটাও লাইট টাইট কিছু নেই, বাড়ি আছে বাট বাড়িগুলোও যেন মানে কোনো কারণে বন্ধ হয়ে পড়ে আছে। হয়তো তারা কোনো কারণে বসবাস করতে পারেনি, তারা হয়তো উঠে চলে গেছে, তারা হয়তো আরও সামনের দিকে গিয়েছে, এরকম বিভিন্ন রকম কারণ ছিল। বেশি বাড়ি ছিল না, হয়তো 2-1টা বাড়ি ছিল। তো আমরা ভিতর দিকে হেঁটে যেতে একটাও লাইট পাইনি। সত্যিই একটা থমথমে পরিবেশ। আশেপাশে মানে একদম গা লাগা না হলেও আশেপাশে বাড়িঘর থাকলেও ওই জায়গাটা যেন অন্য কিছুই বলছে। মনে ভয় নিয়েই এগিয়ে গেলাম। বাইরেই ঘুরে ঘুরে দেখছি ভিতরটা কেমন যেন ঘুটঘুটে অন্ধকার। মানে একটা অন্ধকার হয়, একটা ভয়ানক অন্ধকার হয়, ওটা ভয়ানক একটা অন্ধকার। কেউ যেন ভিতর থেকে ডাকছে মনে হচ্ছে। আমার পিসির ছেলে বারবার আমাকে ওখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু আমি তখনও যেতে চাইছি না। আমার এই ধরনের অ্যাডভেঞ্চারগুলো বেশ ভালো লাগে, আমি তার জন্য আরও যেতে চাচ্ছিলাম না। হঠাৎ আমার ইচ্ছে হলো একটু ওই মন্দিরের ওপরটায় উঠব, অর্থাৎ মন্দিরটার বারান্দাটায় উঠব। আমার পিসির ছেলে তো কোনোভাবে উঠবে না, আমাকেও যেতে বারণ করছে, কোনোভাবেই ও উঠবে না। আর যেটা আমাকে আগে থেকে বলে এসেছিলো যে বাইরেই ঘুরবে, এটাই শর্ত দিয়ে ও কিন্তু এনেছিল। ও তো আগেই আসার সময় বাইরে থেকে ঘুরবে বলেছে, আবার আসার সময়ও তাই বলল। ও তোর কথাতে একদম স্টিক হয়ে আছে যে ওপরে উঠবে না। কিন্তু আমি প্রথমবার গিয়েছি, আমি একদম ভিতরে না গেলেও আমার ইচ্ছা করছে মন্দিরটাই আমি পা দেবো, মানে যে 2টো ধাপ আছে, বারান্দাটা আছে, ওইটুকু অবধি অন্তত আমি যাব। আমার মনটা যেন কেমন খুঁতখুত করতে লাগলো, কেউ যেন টানছে। আমারও ভীষণ যেতে ইচ্ছা করছে, জানি না কেন। মনে একটা ভয় আর মনে একটা খুঁতখুতি, দুটো নিয়েই বারান্দাতে, মানে ওই মন্দির, পরিত্যক্ত মন্দিরের বারান্দাতে ওঠা মাত্রই ওখানে 4টে সিঁড়ি, আমি একটা মাত্র সিঁড়িতে পা দিয়েছি, অমনি হঠাৎ কিভাবে যেন নিচে পড়ে গেলাম। মনে হলো কেউ যেন পায়ের নিচটা ধরে চাগিয়ে তুলে ফেলে দিল আমাকে। মাটিতে পড়ার সাথে সাথে আমি আর কিছুভাবে উঠতে পারছি না, মনে হচ্ছে কেউ যেন আমার 2 হাত 2 পা চেপে ধরে আছে, কেউ যেন আমাকে মাটির সাথে মানে চেপে ধরে রেখেছে, 2 হাত 2 পা একদম যেন মাটির সাথে চেপে ধরে রেখেছে এমন মনে হলো। প্রায় 10-11 সেকেন্ড আমি ওই অবস্থাতেই ছিলাম। আমার পিসির ছেলেও আমাকে কোনোভাবেই তুলতে পারছে না, আমি যেন প্রচণ্ড ভারী হয়ে গেছি। কিন্তু আসলে আমি ভীষণই পাতলা। ওই সময় আমার পিসির ছেলে আমাকে ওখান থেকে তুলে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে কোনোভাবে। আমার বুক কেমন যেন দিক করছে। বাড়িতে এসে হাতে পায়ে প্রচণ্ড ব্যথাও বুঝতে পারছি। ভালো করে দেখি যে 2 পায়েই কালসারি পড়ে গেছে গোল হয়ে, যেন মনে হচ্ছে কেউ যেন জোরে চেপে ধরেছিল পাটা। 2 হাতেও সেম জিনিস, একদম কালসারি পড়ে গেছে। এবং হাতটাও মানে যে আঙুলের ছাপ সেটাও হালকা হালকা বোঝা যাচ্ছে। তারপর কোনো উপায় না পেয়ে পিসির ছেলে পিসিকে সব বলে। পিসিরা প্রচণ্ড বকাবকি করে আমাকে এবং পিসির ছেলেকে, ওই বেশি বকাটা খায়, বকুনিটা খায় আর কি। কিন্তু তারপরে যা যা করণীয় ছিল সেগুলো সব পিসি করে। আমার যে এরকম কালসারি পড়ে গেছে, এরকম লেগেছে, এই ঘটনাগুলোর পর একটা গুণী ব্যক্তির কাছে পিসি নিয়ে যায় এবং সেখানে গিয়ে যা যা করণীয় তাই করে, একটু ঝাড়া জল পোড়া। তারপরে আমার বেশ কিছুদিন শরীরটা খারাপ ছিল, আমি ওখান থেকে আসতে পারিনি। আমার এতটাই শরীর খারাপ ছিল, আমি পিসির বাড়ি থেকে আসতে পারিনি, বেশ কয়েকদিন ওখানেই ছিলাম। আর জ্বর ছিল প্রচণ্ড গায়ে, আর গা ব্যথা ছিল। তাও এইসব ঝাড়া জল পোড়া বেশ 3-4 দিন করে অনেকটা ঠিক হয়েছিলাম। কিন্তু আমার মনে এইটা হলো যে আমার একটা খুঁতখুঁতি ভাব ছিল না, যেরকম হয় না কিছু, বা এরকম একটা ছিল মনে আমার একটা ব্যাপার, যেরকম কিছু হয় না, আমি গিয়ে প্রুফ করে দেবো, এইরকম একটা ভাবনা নিয়ে কিন্তু আমি ওখানে গিয়েছিলাম। কিন্তু ওখানে গিয়ে যে আমার সাথে এরকম একটা জিনিস হবে আমি সেটা কল্পনাতেও ভাবিনি, কিন্তু ঘটেছে। যেই জিনিসগুলো আমরা ভাবি না সেগুলোই আমাদের সাথে ঘটে অনেক সময়। এইটা সবাইকেই মানতে হবে, ভগবান থাকলে ভূতও থাকে। তুমি ভগবানে বিশ্বাস করো কিন্তু তুমি ভূতে বিশ্বাস করো না, এটা কখনোই হবে না। হয় কিছু অলৌকিক, কিছু তো আছে, অবশ্যই আছে।
কারণ আমি নিজে ফিল করেছি সেটা। আমার যখন আমি মাটিতে পড়ে গেছি, মাটিতে পড়ার পরে মানুষ অনেকটা লাগে, সেগুলো ঠিক আছে, মনে হচ্ছে আমার হাত পা যেন কেউ চেপে ধরেছে, এইটা আমি পরিষ্কার কারোর যে একদম একটা বল, বিরাট একটা শক্তি আমি অনুভব করেছি তখন। তো এই ছিল ঘটনা নিকিতা। ভালো লাগলে ঘটনা সিলেক্ট হলে আমাকে বলো। ধন্যবাদ স্নেহা, অনেক অনেক ধন্যবাদ। বেশ ভয়ানক একটা ঘটনা। তোমার কাছে আরও ঘটনা থাকলে তুমি পাঠিও। আর ধন্যবাদ তোমার মূল্যবান সময়, এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের কাছেও যদি ঘটনা থাকে তো প্লিজ আমাকে ঘটনা লিখে মেল করে দাও ঘোষমেয়া314@gmail.com-এ। আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। ঘটনা একটু লেট আসছে, কারণ আমি এর আগের ঘটনায় বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল, তো গলাটা ঠিক হতে একটু টাইম লেগেছে। তা আজকের মতো এতদূর অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।